কিন্তু বড় কাছারি নাম হবার আগেও এর নাম ছিল ভূতের কাছারি। কেন এখানে ছিল নাকি একসময় বলা হতো ভূতেদের নাকি খুব উপদ্রব ছিল। বাজে একটা সময় চলে এসছে, মানে লাস্ট 2 মাস ধরে সত্যি আমাদের সঙ্গে খুব খারাপই হচ্ছে। ঠিক আছে, হয়তো আমি সবসময়গুলোকে আপডেট দিই না বা বলি না, মাইন্ড শরীর সব দিক থেকে ছেড়ে দিয়েছি। একটা টাইমে মনে হয়েছিল যে আমি সেল আউট করে দেবো, হয়তো প্রবলেমটা সলভ করে, আর ভালো লাগছে না। কিন্তু না, এর প্রতি একটা আলাদা ভালোবাসা। একে আমি মানে প্রথম দিন থেকে যেভাবে যত্নে রেখেছি, মানে সেই যত্নটাকে শেষ দিন অবধি রাখতে চাই, যতদিন ও আমার সাথে দেবে। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়েছি। পিছনে বসে আছে মা, আর মৌ গাড়ি নিয়ে সামনের দিকে এগিয়েছে। তো কালকে রাতে যারা আমার এফবিতে স্টোরিটা দেখেছো, যেটা আমি শেয়ার করেছিলাম, বলেছিলাম যে আজকে আমি একটা মোটো ব্লগিং করব, কোথায় যাব, কেন এতদিন ধরে মানে তোমার কোনো আমার ভিডিও আসছে না, আর ইভেন মেঘালয়ের পর আমি কোথায় হাওয়া হয়ে গেলাম, আর মোটো ব্লগিং বা কেন হচ্ছে না। তো সব প্রশ্নের উত্তর আজকে তোমাদের দিতে থাকবো। তো চলো ভিডিওটা শুরু করার আগে সকলকে জানাই শুভ সকাল, গুড মর্নিং। ডিসেম্বর মাস, আজ 5 ডিসেম্বর, আর আমাদের বিবাহবার্ষিকী। তো ভাবলাম যে এই বিবাহবার্ষিকীর দিনে সবাইকে যদি এক করা যায়। আমার গাড়ির পিছনে বসে আছে মা, আর ওদিকে মৌ রাইড করছে। মৌ ওর স্কুটিটা নিয়ে যাচ্ছে। তো কোথায় যাচ্ছি সব তোমাদের ডিটেলস আস্তে আস্তে দিতে থাকবো। এই যে ম্যাডাম আজকের গাড়ি চালিয়ে যাচ্ছে, ওর পিছনের সিটটা ফাঁকা। ফাঁকা থাকার একটাই কারণ, আজকের অনেকে আসছে, মানে অনেকে বলতে আমার ফ্যামিলির পুরো মেম্বাররাই আসছে আজকের। আর যেহেতু আমাদের আজকে 3য় বছর পূর্ণ হলো, দেখতে দেখতে 3টে বছর আমরা কাটিয়ে দিলাম। তো সেই জন্য ভাবলাম যে নিজেরা তো অনেক সেলিব্রেশন করি, বাড়ির লোককে ঠিকমতো সময় দেওয়া হয় না। তো সময় দিতে গেলে তাদেরকে প্রথমে একত্র করতে হবে। তো আজকে গাড়িও বেশি খুব জোরে চালাবো না, আর একটু ভিডিওগুলো লেন্দি হবে। তার একটাই কারণ, অনেক ইনফরমেশন, অনেক অজানা তথ্য তোমাদেরকে দেবো, যে লাপাতা হয়ে গেছিলাম কেন, সব তথ্য আজকে দেবো। তো চলো বলি, ফার্স্টেই বলে রাখি কোথায় যাচ্ছি। আমরা যাব আজকের একটু পুজো দিতে। সেটা হলো আমাদের বাড়ি থেকে অ্যাপ্রক্স 20 কিলোমিটার দূরে, মানে আমার বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে। সেটা হলো তোমার বড় কাছারি। বড় কাছারি এর আগে অনেকবার গেছি, কিন্তু আজকের যাওয়াটা একটু স্পেশাল। যদি বলি কেন স্পেশাল, তো তার প্রথমত বড় রিজন যে আজকের আমার ফ্যামিলি আর মৌয়ের ফ্যামিলি পরিবার এক জায়গায় হচ্ছে। কেন সত্যি কথা হয়, এক জায়গায় হয় বলবো না যে এক জায়গায় হয় না, তার নয়। হয়তো কখনো কারণে আমাদের হয়ে ওঠে না, বা আমার শ্বশুর শাশুড়ি হয়ে ওঠে না, বা আমার ভাইরা ভাই যে আছে, মানে মৌয়ের দিদি বা দাদা, মানে ও দাদাই বলে, জামাইবাবু বলে না ঠিকই, মানে মানে একসঙ্গে কখনো হয়ে ওঠা হয় না এই শুরুতে। তো আজকের মোটামুটি সবাইকে পেয়েছি, আর এই সবাইকে নিয়েই আজকের আমরা বড় কাছারিতে যাব। তার মধ্যেও একজন মিসিং, সে হলো আমার বাবা। বাবার একটু ডিউটিটা চেঞ্জ হয়েছে, শিফটিংটা চেঞ্জ হয়েছে, যার জন্য বাবা যেতে পারলো না। এই জন্য মৌ একটু মনটা খারাপ, বলেছিল যে আজকে হয়তো সবাই একসঙ্গে থাকবো। তো শেষে এসে বাবা বললো না, আমার একটু প্রবলেম হচ্ছে, আমি যেতে পারবো না। আর আমার মাকে দেখো, হেলমেট পরবে না বলে, যেহেতু ভেতর থেকে যাচ্ছে, বলে আমি হেলমেট পরবো না। এই ঠান্ডায় কাঁপবে, তাও হেলমেট পরবে না। ঠিক আছে, পিছনে বসে আছে, ওই যে দেখো, দেখতে পাচ্ছ, শালমুড়ি দিয়ে বসে আছে। আমি বলেছিলাম যে হেলমেটটা পরো, ঠান্ডা লাগবে, তাও শুনবে না। তো যাই হোক, আমি একটা কথা বলবো যে যেহেতু ভেতর থেকে যাচ্ছি, অবশ্যই হেলমেটটা পরা উচিত, সেফটি ফার্স্ট। কিন্তু সবাইকেই বলবো, যেখানেই তোমরা বেরো না কেন, হেলমেটটা পরাটা অবশ্যই জরুরি। ঠিক আছে, আর এই হলো অবস্থা রাস্তার। কাদায় কাদা, দেখেছো? এখানে সারা বছর, মানে শীত, গ্রীষ্ম, বর্ষা, মানে কোনো দিনও এখানে জল নেই হতে পারে না, মানে সারা জীবন এখানে জল। ফার্স্টে এখান থেকে যাব আমাদের বাড়ি থেকে। আমাদের তোমাদেরকে বলে রাখি, বেসিক্যালি বড় কাছারি যাওয়ার কিন্তু অনেক রাস্তা। ঠিক আছে,
আমাদের এখান থেকে যেরকম আমি যেটা যাচ্ছি সেটা হলো তোমার এখান থেকে আমাদের যারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দেখছো, মানে মহেশতলা বা তোমার ডাকঘর এইসব দিক থেকে দেখছো, তাদের ক্ষেত্রে সুবিধা হয় কি এইখান থেকে তোমার মানে শকুন্তলা থেকে মানে বেরিয়ে তোমার এটা যেতে হবে ডাকঘরে, ডাকঘর থেকে চটা কালিকাপুর হয়ে রায়পুর হয়ে মান্নাপাড়া রায়পুর চটা কালিকাপুর হয়ে এই রাস্তা ধরে সোজা বেরিয়ে যেতে হবে, ঠিক আছে। তো বাড়ি থেকে অ্যাপ্রক্স তোমার ম্যাক্সিমাম 17 কি 18 কিলোমিটার, খুব জোর হলে 20 কিলোমিটার, ঠিক আছে। আমি একদম গুগল মানে ম্যাপ করিনি, যেহেতু আমার রাস্তা চেনা আছে। তো এই একটা রাস্তা গেল, আর একটা যে রাস্তাটা আছে সেটা হলো তোমার ঠাকুরপুকুর থেকে দুটো রাস্তা আছে, দুটো রাস্তা দিয়েই যাওয়া যায়। একটা হলো তোমার ঠাকুরপুকুর বাজার থেকে হয়ে বকরাহাট হয়ে ওদিক থেকে তোমার বেরিয়ে যেতে হবে, আর একটা তোমার জোকা থেকে বেরোতে হবে। তো এরকম রাস্তা আছে, ঠিক আছে। তো এই রাস্তা দিয়ে গেলাম বিকজ একটাই তার কারণ, এইখান থেকে আমার বাকি ফ্যামিলি সদস্যরা এদিকেই বাড়ি, আর যেহেতু আমার এদিকটা থেকে সুবিধা হয় কারণ এদিকে রাস্তাটা খুব ফাঁকা থাকে সকালবেলায়, খুব একটা জ্যাম হয় না। তো সেই কারণে আমি এই রাস্তাটাই ধরলাম। আর আজকের মৌতব জাস্ট ফিল নিচ্ছে, গাড়িতে বসে ফিল নিচ্ছে। ব্যানার্জিহাট ক্রস করার পর আমরা মান্নাপাড়া থেকে হয়ে আমার ফ্যামিলির লোকজনকে নিয়ে এখন হয়ে চটা কালিকাপুর হয়ে আমরা বিবিরহাটের রাস্তাটা ধরবো। ওই যে রাস্তাটা দিয়ে যাবো অ্যাকচুয়ালি ওটা বিবিরহাটের রাস্তা। তো বিবিরহাটটা একদম এন্ডে গিয়ে যখন শেষ হচ্ছে, ডান দিকে তোমার ঠাকুরপুকুর বাজারের দিকে যাচ্ছে, আর ডান দিকে তোমার যাচ্ছে রায়পুর, আর বাঁ দিকে তোমার ঠাকুরপুকুর বাজারের দিকে যাচ্ছে। আর আমরা বিবিরহাটের পুরো এন্ডে যাব না, বিবিরহাট এন্ডের আগে আমরা ডান দিকে একটা রাস্তা আছে ছোট্ট গলির মতো, যেটাকে তোমরা বড় কাছারি রোড বলে, ওটা অ্যাকচুয়াল বড় কাছারি রোডের ব্যাক সাইড, পিছন দিকের রাস্তা। তো ওই রাস্তাতে আমরা এন্টার করে যাব। তো এই হলো আজকের আমাদের গন্তব্য। আর ওই যে বললাম যে আমি যে প্ল্যানটা করেছিলাম আলটিমেটলি সাকসেসফুল হলো না। মানে আমার বাবা আর আমার শ্বশুরমশাই দুজনেই কে যেতে পারলো না। শ্বশুরমশাইয়ের আজকে দোকান আছে, আর তার মধ্যে আজকের ওই কী বলবো তোমার রাত্রেবেলা একটু ফেস্টিভ টাইপের কিছু করা হবে আমাদেরই সরি কাশি হচ্ছে। তো অনুষ্ঠান মতো একটা আছে ছোট্ট, মানে ফ্যামিলি অনুষ্ঠানই আছে। তো সেই জন্য ওনার প্রচুর দায়িত্ব, তো সেই কারণে উনি বললো না আমি যাবো না, তোমরা যাও ঘুরে আসো। তো মাকে তুলে দিয়েছি মৌয়ের গাড়িতে, আর আমার পিছনে আমার শাশুড়ি মা, বিকজ মৌ শাড়ি মানে এক সাইড হয়ে বসলে ওর একটু অসুবিধা হয় গাড়ি চালাতে, ওর নাকি খুব আনকমফোর্টেবল ফিল হয়। তো সেই জন্যকে শাশুড়ি মাকে আমার গাড়িতে তুলে নিয়েছি, আর আমার মা চলে গেছে মৌয়ের গাড়িতে। এটা হলো চটা কালিকাপুর বাজার যেটাকে বলে, এখানেই কিন্তু মেন পোস্ট অফিস থেকে শুরু করে স্কুল কলেজ বা লোকালিটি, এইটাই হলো মেন চটা কালিকাপুরের জায়গাটা। তো বেসিক্যালি যারা মহেশতলা থেকে দেখছো তারা তো এই জায়গাটাকে চিনবেই। তো চলো আসল কথায় আসা যাক, যে অনেকেই আমাকে প্রশ্ন করছিল যে আমার কেন বাইক ট্রিপ আসছে না। লাস্ট ইয়ারে সত্যি কথা বলতে মানে 2023-এ আমি প্রচুর বাইক ট্রিপ করেছি, প্রচুর মানে অগুন্তি। তখন তো হয়তো মোটো ব্লগিং করতাম না, সেইগুলোকে হয়তো আমার যারা ফেসবুক প্রোফাইলে আছে, আমার বন্ধুবান্ধব বা আমার কাজিন যারা আছে তারা দেখেছে তো আমার কেমন রাইড করেছিলাম। তো সেই তুলনায় এই বছরে কিন্তু এখনও অবধি রাইড করিনি, যদিও বা মোটো ব্লগিং আমি রিসেন্টলি শুরু করেছি অনেকের কথাতে। এই চটা কালিকাপুর রাস্তাটা ক্রস করলাম, এই বাঁ দিক থেকে সোজা চলে যেতে হবে তোমার একদম বড় কাছারি রাস্তা, একটাই সোজা রাস্তা, কোনো রাস্তায় ঘুরবে নেই। রাস্তাটা একটু ন্যারো রাস্তা, কিন্তু সকালবেলায় খালি পাবো। তো লাস্ট 2 মাস ধরে সত্যি আমাদের সঙ্গে খুব খারাপই হচ্ছে, ঠিক আছে। হয়তো আমি সবসময়গুলোকে আপডেট দিই না বা বলি না, আমার ঠিক কেমন একটা অকওয়ার্ড ফিল হবে। আর এই আজকের বলছি তার একটাই কারণ, যে মানে অনেকেই প্রশ্ন করছিল, আমার মানে ফ্যামিলির অনেক মেম্বাররা প্রশ্ন করছিল, অনেকে জানতে চাইছিল যে কেন আমি রাইড করছি না, আমি কি রাইড করা তো ছেড়ে দিলাম নাকি মানে শখে করেছিলাম। না, কিচ্ছু ছাড়িনি, সব করব, শুধু একটু প্রবলেমে পড়েছিলাম। তো প্রবলেমটা কি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আজ থেকে ঠিক 2 মাস আগে আমার যারা সিরিজ দেখেছো মানে ইউটিউবে, লাস্ট আমি মেঘালয় ট্রিপ করে এসেছি। অ্যাকচুয়ালি ওটা আমার বাইক ট্রিপই করার কথা ছিল, বাট আমি কোনো কারণবশত আমার বাইক ট্রিপটা ক্যান্সেল করতে হয়েছে, সেই জন্য আমার ফ্রেন্ডদের নিয়ে গেছি। বাট যেটা হয় সেটা ভালোর জন্যই হয়, কিন্তু বাইক ট্রিপটা করতে পারিনি। তার একটা বড় রিজন হলো আমার বাইকের বিশাল বড় একটা প্রবলেম ছিল। তো প্রবলেমটা কি সেটাই তোমাদের সঙ্গে যে শেয়ার করবো। আজ থেকে ঠিক 2 মাস আগে, আমি 2 থেকে আড়াই মাস আগে লাস্ট তোমরা যে ট্রিপটা আমার দেখেছো,
যে মায়াপুর ট্রিপ, ঠিক আছে, মায়াপুর ট্রিপটা করে আসার পর আমার গাড়ির প্রবলেমটা বেসিক্যালি স্টার্ট হয়। তো আমি যখন মায়াপুর ট্রিপটা করে আসি, আমার গাড়ি মানে ফার্স্ট থেকেই যে ছেলেটি দেখছিল সৌভিক, তো সে আমাকে ফোন করেছিল, বললো দাদা তোমার মনে হয় থার্ড সার্ভিস হয়ে গেছে, তুমি একবার এসে একবার দেখিয়ে নিয়ে। ঠিক আছে, আমি লাস্ট ট্রিপটা করে আসি, করে তোমাদের সঙ্গে দেখিয়ে আসবো। তো যথারীতি ওর সাথে আমি কোঅর্ডিনেট করে একদিন সানডে দেখে চলে যাই, লাস্ট সার্ভিসটা করে আসি, গাড়ি ভালোই চলছিল। তো তারপর আস্তে আস্তে ছোটো ছোটো রাইডগুলো করছিলাম, মানে এমনি চালাচ্ছিলাম, চালাতে চালাতে হঠাৎ করে একদিন সকালবেলায় আমি, মৌ আর আমার এক কমন ফ্রেন্ড, তোমরা দেখেছো আমার ব্লগে, অর্ক বলে, তো তিনজনে আমরা গেছিলাম পুজো দিতে দক্ষিণেশ্বরে। যেহেতু তোমার আমাদের মানে পুজো এগিয়ে আসছে, আর আমাদের ভেবেছিলাম যে কোথাও ঘুরতে যাওয়ার আগে আমি একটা পুজো দিয়ে আসি। তো সেই কারণে তোমার গেছিলাম পুজো দিতে। আর ঠিক দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার সময় যখন আমি যাচ্ছি, তখন সকালবেলাতে যেহেতু আমরা সকাল সকাল একটু বেরোতে পছন্দ করি, তো দেখতে পাচ্ছি গাড়ি থেকে একটা খুব বিকট রকমের বাজে নয়েজ আসছে। তো নয়েজটা কি 4000 RPM যখনই আমি ক্রস করছি, তখনই দেখছি গাড়ি থেকে একটা মানে খাড়খাড় খাড়খাড় করে একটা আওয়াজ হচ্ছে। তো যথারীতি আমি ভাবলাম হয়তো চেনটা লুজ হয়েছে, আমি টাইট ফাইট দিয়ে নেবো, ঠিক হয়ে যাবে। কিন্তু যখন আমি সার্ভিস সেন্টারে নিয়ে গেলাম, সৌভিক দেখলো, সৌভিক দেখার পর চেন ফেন টাইট দিল, বললো দাদা ঠিক হয়ে গেছে, চলো চলে যাও। তো আমি নিয়ে চলে এসেছি। আর সব থেকে মানে মানে বিরক্তকর বিষয় লেগেছিলো যে আওয়াজটা এমন হচ্ছে, কিন্তু সাডেনলি হচ্ছে না, মানে সাডেনলি হচ্ছে। সব সময় আওয়াজটা হচ্ছে এমন নয়, যখনই গাড়িতে একটু লোড পড়ছে, যখনই 4000 RPMটা ক্রস করছি, তখনই তোমার কিন্তু আওয়াজটা এরকম হতে থাকছে। আর খুব বিকট লাগছে, ভয়ও লাগছে যে হয়তো এই মানে গাড়ির কিছু খুলে পড়ে যাবে, এরকম একটা মানে প্রবলেম মনে হচ্ছিলো। তো দেখলাম সলভ হলো না। তারপর সৌভিককে বললাম আমি, এরকম তো মাঝে তো এক দুবার যাচ্ছি, তার সৌভিককে বললাম, সৌভিক বললো যে দাদা, ওর নাম হলো সৌভিক, বেসিক্যালি খুব ভালো কাজও করে ছেলেটা, আর আমার গাড়ির একদিন বয়স থেকেও আমায় দেখছে, এরকম একটা ব্যাপার। তো সৌভিক ফার্স্টে কী করলো, সামনের একটা চেঞ্জ পকেট হয়, ছোট্ট চেঞ্জ নয়েজ পকেট হয়, তো ও বললো দাদা এই নয়েজটা হয়তো এখান থেকে আসছে, আমি পকেটটা চেঞ্জ করে দিলাম। তো পকেটটা চেঞ্জ করার পর রীতিমতো একদিন দেখলাম গাড়িটা মানে হালকা চালিয়েছি, মানে আস্তেই চালিয়েছি, বলে একটু আস্তে চালিও, প্রথম দিন তো চালালাম, দেখলাম না ওর নয়েজ হচ্ছে না। পরের দিন থেকে যখনই আমি দেখছি 4000 RPM ক্রস করছি উইথ পিলিয়ার নিয়ে, মানে মৌ আর আমি এই গাড়িটাতে যখন রাইডে বেরোচ্ছি বা ছোটোখাটো মানে অফিসেও নিয়ে যাচ্ছি, তখন দেখছি যে সেই আওয়াজটা কন্টিনিউয়াস হতে থাকছে। তো এই নিয়ে টিভিএসে যাতায়াত চলছে, ও খুলে দেখছে, এই করছে এই নিয়ে চলছে রীতিমতো। তো তারপর কি করলাম, পুরো চেঞ্জ পকেটটাকেও চেঞ্জ করালো আমাকে, বললো পুরো চেঞ্জ পকেটটা চেঞ্জ করলাম। সেই চেঞ্জ পকেটটা চেঞ্জ করার পর তারপরও দেখছি না, নয়েজ তো কিছুতেই যাচ্ছে না। মাইন্ড মানে খুব ডিস্টার্ব হয়ে আছে, যে টাকাটা ইনভেস্ট করছি বড় কথা না, যে গাড়িটা প্রবলেমটা সলভ হচ্ছে না, প্রবলেমটা ধরতে পারছে না। তো এই নিয়ে সার্ভিস সেন্টারে গাড়ি কখনো 1 সপ্তাহ, কখনো 1.5 সপ্তাহ, কখনো 2 সপ্তাহ এরকমভাবে ফেলে রেখে আসতে হতো। সৌভিক টাইম পেলে দেখতো, কিন্তু প্রবলেমটাকে সর্ট আউট করা যাচ্ছিল না। প্রথম তো প্রবলেমটা ধরাই যাচ্ছিল না, মানে এত বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে এই দেখো রাস্তার, খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা রাস্তার, খুব খারাপ অবস্থা। তো মানে একদমইও প্রবলেমটা মানে ধরতেই পারছে না। তো এই নিয়েও গাড়ি দেখছে, দেখার পর চেস করলাম, আমিও রীতিমতো মানে কী বলবো বিরক্ত হয়ে যাচ্ছি। মাঝখানে একটু আমি ইন্টারাক্ট করছি, এই যে জায়গাটার নাম হলো, এটা হলো মানে চটা কালিকাপুর থেকে ওই 1 কিলোমিটার দূরে, জায়গাটার নামটা আমি ঠিক ভুলে গেলাম, মনে পড়ছে না। এটা হলো অ্যাকচুয়াল জিন্সের মানে জায়গা, মানে জিন্স তৈরি হয়, যে জিন্স পরে না, এই যে তোমার আমার সাইডে দেখতে পাচ্ছ, এই যে ডোবাগুলো পুরো ওই জিন্সের যে নোংরা জল বা ওই আবর্জনায় পুরো ভর্তি হয়ে গেছে। এখন হয়তো দেখতে পারছো না, আমি যদি ফেরার সময় যদি আমার মনে থাকে, আমি ক্যামেরাটাকে একবার অন করে তোমাদের দেখাবো। এখানে প্রত্যেকটা বাড়িতে জিন্সের প্যান্ট মানে তৈরি হয়, ঠিক আছে, মানে ম্যানুফ্যাকচারিং করা হয় এখানে। বেসিক্যালি জিন্সের ফ্যাক্টরি বলা যেতে পারে এই জায়গাটাকে। প্রচুর জিন্স তৈরি হয়, প্রচুর প্রচুর প্রচুর। তো যার জন্য জলের কালারের অবস্থা এরকম। তো হ্যাঁ, যেটা আসছিলাম বলছিলাম যে তোমার রাস্তা খুব খারাপ। মানে আমি লাস্ট যখন এসছিলাম, আমি বছরে 2 থেকে 3 বার হলেও আমি কিন্তু এই তোমার বড় কাছের এই রাস্তাটায় আসি। অফরোডিং ব্যাপার। আপনার অসুবিধা হচ্ছে? ঠিক, অসুবিধা হলে বলবে না। তাও তো ভালো যে আপনি স্কুটিতে বসেননি, স্কুটিতে বসলে আরও হতো। এখানে তো আপনি মালুম পাবেন না গাড়িতে জার্কিং।
তো যেই জন্য যেটা বলছিলাম, তো এই নিয়ে মোটামুটি না মাইন্ড খুব ডিস্টার্ব হয়ে গেছে, ভালো লাগছে না। আর তোমরা তো জানো যে মানে গাড়ি আমার কাছে মানে খুব প্রিয়, খুব প্রিয়। মানে মাঝে মাঝে তো মানে বলে যে তুমি আমায় বেশি ভালোবাসো না গাড়িকে, তো এরকম একটা প্রশ্নও মাঝে মাঝে করে বসে। তো সেই নিয়ে না মানে সামনে পুজো, না কিছু ভালো লাগছে, ঘুরতে যাওয়ার মুডে আছে কিন্তু কোনো মনে আনন্দ নেই। যতক্ষণ না গাড়িটা ঠিক হচ্ছে ততক্ষণ কোনো আনন্দ নেই। তো যাই হোক, ওইখান থেকে আবার আমাকে পাঠালো ওদের যে টপ সার্ভিস সেন্টার আছে, যে এটা তোমার তপসিয়াতে। আমার মানে যেই সার্ভিস সেন্টারের সঙ্গে টাই আপ করা আছে তাদের মানে আর একটা ব্রাঞ্চ আছে, 3টে ব্রাঞ্চ। একটা হলো আমার বাড়ির থেকে 500 মিটার দূরে, ওইখানে সেরকম মানে হাই সিসির গাড়ি মানে কাজ হয় না, মানে এখনও অবধি সেরকম ছেলে তৈরি হয়নি। আর একটা ঠাকুরপুকুর জোগাতে আছে, একটা আছে তপসিয়াতে। তো তপসিয়াতে আমাকে পাঠালো। তপসিয়াতে পাঠানোর পর আমি গেলাম, ওখানেও গাড়ি আমার আবার 2 সপ্তাহ রেখে দিল। কিন্তু ওখানে মানে প্রথমত আমি যা শুনেছি তপসিয়া ওই ব্রাঞ্চে একদম ভালো কাজ হয় না। তো এরকম তাও আমাকে পাঠালো, যেতে হবে, যেহেতু মানে ওদের ইনস্ট্রাকশান ছিল দাদা একবার তুমি যাও ওখানে গিয়ে একবার করা। হয়তো সৌভিক পারছে না, তো সৌভিকের উপর যে বিশ্বাসটা ছিল সেটা এখনও আছে, সবসময় থাকেও। তো বললো তুমি যাও ওখানে, হয়তো সৌভিক পারছে না, ওটা হতেই পারে এর দ্বারা হচ্ছে না, হয়তো ও ওটা করে দিতে পারে হয়তো এই প্রবলেমটা। আর সৌভিকের সেই সময় কাজের খুব চাপ ছিল, ও অনেক কটা 310 ধরেছিল, যার জন্য বলছিল দাদা আমাকে টাইম দিতে হবে। আমি টাইম নাও কিন্তু সলভ করতে হবে। তো যাই হোক ওখানেও গেলাম। ওখানে গিয়ে কাজটা করার পর আমি দেখলাম, বললো যে দাদা হয়ে গেছে, 2 সপ্তাহ তো গাড়ি ফেলে দিল। প্রথমত খুব কেয়ারলেস। আমি তপসিয়া ব্রাঞ্চটা আমি কাউকেই কখনো সাজেস্ট করবো না, মানে তপসিয়ার দিকে যারা থাকে হয়তো তারা বাধ্যতা হয়ে করায়, কিন্তু তপসিয়া ব্রাঞ্চটা আমার একদম পছন্দের নয়। মানে বেকার, এখানে বেকার একদম বলবো, মানে একদম ভালো ঠিকঠাক কাজ করেন। তো যেরকম কাজ করলো সেই কাজের আর মানে বিবরণ দিয়ে লাভ নেই। মানে জানি না কীভাবে জুগার ফুগার দিয়ে গাড়ির আওয়াজটাকে বন্ধ করেছিল সেদিনকের জন্য। তো আমি বাড়ি এসেছি, ইঞ্জিন অয়েল ফয়েল ফেলে একাকার হয়েছে। সেই আবার 2 দিন পর থেকে সেম প্রবলেম। তো তারপর আমাদের টিভিএসের যে মানে হেড, আমাদের কলকাতা জোনের যে হেড, তাকে ফোন করলাম। তাকে ফোন করে মোটামুটি মেল ফেল করে তার সঙ্গে কমিউনিকেট করে এই প্রবলেমগুলো তাকে জানালাম। তো সে আমাকে একটু টাইম চাইলো। টাইম চাওয়ার পর এরকম তো চলছে, তারপর তো আমি সার্ভিস সেন্টার যাচ্ছি আসছি, এরকম তো হয়ে যাচ্ছে। মানে শেষে না বিরক্ত লেগেছে যে মানে মুখ তো ফেড আপ হয়ে যাচ্ছে, কোনো বাইক ট্রিপ হচ্ছে না, কোনো কিচ্ছু হচ্ছে না, জাস্ট ফেড আপ হয়ে যাচ্ছে। তারপর আমি কি করলাম, ওখান থেকে এসে মানে ট্যুর থেকে এসে আমি ওদেরকে গাড়িটা দিলাম। আমি বললাম যে দেখো তোমরা যদি না সলভ করতে পারো আমাকে মেল দাও। এই নিয়ে আমি টিভিএসকেও মেল টেল করেছি যে আমার গাড়িটা কেন সলভ হচ্ছে না বা হচ্ছে না, আমি টাকার পর টাকা ঢেলে যাচ্ছি, বাট কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তো লাস্ট ও চেক করলো, আমাকে দিন 5 আগে গাড়িটা দিল, 2 সপ্তাহ মতো রেখে দিয়েছিল, বললো দাদা টাইম লাগবে। তো টাইম নিয়ে গাড়িটাও সলভ করেছে। একটা জিনিস চেঞ্জ করেছে, সেটা হলো ইঞ্জিনের নিচেরই একটা কি পার্ট বললো পিস্টন টাইপের, সেটাকে চেঞ্জ করেছে। তো সেটা চেঞ্জ করতে গাড়িটা আমাকে বলেছে একটু আস্তে চালাতে। এখন তো এখনও অবধি আমি 4-5 দিন হয়ে গেছে চালিয়েছি, হালকার উপরেই চালিয়েছি, খুব একটা বেশি আরপিএম তুলিনি। তো ঠাকুর আশীর্বাদে বলো বা যাই বলো, এখন অবধি সেই নয়েজটা হয়নি। আর নয়েজটা হতো না তোমার বেসিক্যালি মানে পিলিয়ার নিলে, তো পিলিয়ার নিলে সেই নয়েজটা আরও বেশি হতো। তো এই হলো আজকের গাড়ির কন্ডিশান। এতদিন পর গাড়ি মানে হাতে পেয়েছি, বিশ্বাস করো মুখে বললাম আগামী পুজো দিতে যাবো, আমার ভালো লাগছে না। তো এই হলো সেই ঘটনা। আর যার জন্য তোমাদেরকেও সেটা শেয়ার করিনি যে গাড়ি আমার সার্ভিস সেন্টার পড়ে আছে। আমি এগুলো তো মানে আমি তো দেখো প্রফেশনাল ব্লগার নই যে সব কিছু আপডেট টাইম টু টাইম দিতে থাকবো, সময় হয়ে ওঠে না কাজের ব্যস্ততার ক্ষেত্রে। আর ঠান্ডাও লেগেছে বিশাল, আর শরীরও খুব একটা ভালো ছিল না, তার জন্য মানে মাইন্ড শরীর সব দিক থেকে ছেড়ে দিয়েছে। একটা টাইমে মনে হয়েছিল যে আমি সেল আউট করে দেবো, হয়তো প্রবলেমটা সলভ করে, আর ভালো লাগছে না। কিন্তু না, এর প্রতি একটা আলাদা ভালোবাসা। একে আমি মানে প্রথম দিন থেকে যেভাবে যত্নে রেখেছি, মানে সেই যত্নটাকে শেষ দিন অবধি রাখতে চাই, যতদিন ও আমার সাথে দেবে। তো এই হলো এর ঘটনাটা। তো এখনও অবধি তো আমার মানে ব্ল্যাক বিস্ট কোনো প্রবলেম দেয়নি, আশা করছি প্রবলেম দেবে না, সেই ভরসাটা আমাকে সৌভিকদাও দিয়েছে অ্যান্ড আমার গাড়িও দিচ্ছে। তো এই হলো ঘটনা। তো গাড়ি তো ঠিক হয়ে গেছে, এইবার আমাদের আস্তে আস্তে প্ল্যান শুরু হবে। কোথায় কি প্ল্যান, প্রত্যেক সানডেই এবার ব্যস্ত হয়ে পড়বো। মানে আমি মনে করছি লাস্ট ইয়ারে যখন নভেম্বর থেকে, মানে আমাদের বেসিক্যালি সানডে করে পাওয়াই যায় না, যখনই কোনো ছুটি হয় সেটাকে আমরা কোনো না কোনো কাজে ইউটিলাইজ করি। তো লাস্ট সানডে মানে আগের বছর যে মানে প্রত্যেকটা দিন আমি মানে ছুটি আমরা এনজয় করেছিলাম। তো
তো যাই হোক, এখনও অবধি হয়নি, এবার আস্তে আস্তে ট্যুর শুরু করব। ছোটো ছোটো অনেক প্ল্যান আছে, নেক্সট উইকেও প্ল্যান আছে, তারপরে উইকেও প্ল্যান আছে, পরপর প্ল্যান আছে। তো আস্তে আস্তে প্রত্যেক দিনে আপডেট দিয়ে থাকবো। এবার রীতিমতো ইউটিউবে আমি থাকবো, অনেক দিন হয়তো ইউটিউবে ছিলাম না, ডিটাচ হয়ে গেছিলাম, থাকবো। তো এই হলো ঘটনা, ঠিক আছে। আর আজকের যেইখানে তো যাচ্ছি সেটা হলো, তো তোমাদের বলেছি বড় কাছারি যাচ্ছি। তার একটাই কারণ যে গাড়িটাকেও একটুখানি মানে বাবার দর্শন দিয়ে আসি, আর তার সাথে ফ্যামিলিকে টাইম দেওয়া হয় না, সেই ফ্যামিলিকে টাইম দিতে চলে এসেছি। এই দেখো সামনে মৌ আর মা যাচ্ছে, আর আমার সামনে যাচ্ছে আমার মানে ভাইরা ভাই, মানে ওই ব্লু কালার ড্রেস পরে। আমি একটু গাড়িটা আসতেই চালাচ্ছি, বিকজ আমার শাশুড়ি মা বলছে তুমি গাড়ি একটু আসতেই চালিও। তো এই হলো ঘটনা আমার সাথে ঘটে গেছে। মানে 2-3 মাস 2.5 মাস সত্যি কথা বলতে রাতের 2 চোখের পাতা ঠিক মতো এক করতে পারিনি। আমি হয়তো ঘুরতে গেছি ঠিকই, আমার মন পড়েছিল ঠিক আমার এই গাড়ির জন্য। আর এই আর কি বলবো, ব্যাস যাক ভালো চলুক গাড়িটা, এটাই আমি চাই। কালকে রাতে যে সেলিব্রেশন হয়েছে, ছোট্ট একটা সেলিব্রেশন করেছিলাম কালকে রাতে, মানে কালকে রাতে বলতে 30 তারিখ রাত 12টার সময়, মানে সেটা ওই জন্য কালকে রাতই বলে ফেলছি। তো 30 তারিখ রাত 12টার সময় যে সেলিব্রেশনটা হয়েছিল, চলো ওই সেলিব্রেশনটা একবার তোমরা দেখে নাও। আর কয়েক সেকেন্ডের অপেক্ষা, এই অপেক্ষার অবসান। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি মিস্টার গিন্নি। এই সুন্দর মুহূর্তটাকে আরো সুন্দর করার জন্য সাথে মা আছে, মাকে হাই করে দাও, মাকে তো আমার ব্লগে দেখো, আর গিন্নি আছে, ঠিক আছে। এই পুরো অ্যারেঞ্জমেন্টটা গিন্নি করেছে আর মা মিলেই করেছে। তো চলো কেকটা কাটা যাক, ঘড়িতেও 12টা বেজে গেছে। মাকে হ্যাপি বার্থডে বলতে যাচ্ছিল নাকি মা? হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি both of you. মানে গ্রেভি একটা ডিমের আছে, সুন্দর কেকটা, খুব সুন্দর। তো আমি খেয়ে নিলাম কেকটা, মাকে দাও। সারা জীবন এরকম পাশে থাকতে পারি সেই আশীর্বাদটা আমার সবার, মানে বড় গুরুজনেরা বলো আর আমার ছোট যারা আছে বা বন্ধু বান্ধবরা উইশ করে যাতে সারা জীবন এরকম হাসি খুশি থাকতে পারি, এরকম আনন্দ থাকতে পারি, আর তোমাদের সঙ্গে এরকম বন্ধুত্বে থাকতে পারি। তো ভিডিওটা দেখতে পারলে, কালকে রাতে যে ভিডিওটা ছিল এইটুকুনি একটা পার্ট ছিল। মানে বেসিক্যালি এটা মায়েরই চয়েস ছিল, আর ময়ূরী বললো যে একটা ছোট্ট সেলিব্রেশন হোক। কালকে রাতে ঘুমাতে 1টা হয়ে গেছে, মানে 12টার পর 12টা 10-15 কেক ফেক কাটার পর ওখানে একটু ছবি তুললাম, একটু গল্প করলাম, করে মাও ঘুমাতে গেছে 1:30টার সময়, আর আমরা ওই 1:30 আর মানে বেডে পড়লেই তো ঘুম হয় না, এরকম ব্যাপার। ও সামনের বিউটিটা দেখো জাস্ট, এখানে গাছগুলো আগে আরও মানে দুটো গাছের সঙ্গে দুটো গাছের কার্ভ হয়ে যেত, পুরো এরকম কার্ভ হতো, মানে একটা মনে হচ্ছে ঘরের ছাউনির মতো। আস্তে আস্তে গাছের পাতাগুলো হয়তো ছেড়ে দিচ্ছে কোনো কারণে, বড় বড় গাড়ি যায় তো এখান থেকে, যার জন্য কেটে দেয়। খুব সুন্দর ছিল, এখনও সুন্দর আছে, কিন্তু গাছপালা প্রচুর কমে গেছে। ওই তো বললাম আমি অনেক দিন ধরে ঘুরছি, বাইক নিয়ে ঘুরতে ভালোবাসি। হয়তো ব্লগ করতাম না, ব্লগ করলে তোমাদের এই রাস্তাটার আগে মানে আজ থেকে 5 বছর আগে বিউটিটা দেখাতে পারতাম। অসাধারণ ছিল। এখন এত কলকারখানা বা এইসব হয়ে গেছে, যার জন্য তোমার পুরোপুরি গাছ কেটে দিচ্ছে। মানে গ্রিনারিটা যে কতটা প্রয়োজন আমাদের, সেটা না বলে বোঝানো যাবে না। ঘড়িতে বাজে 7:30, 7:29 চলে এসেছি। বেসিক্যালি আমাদের বাড়ি থেকে অ্যাপ্রক্স 20 কিলোমিটার দূর, এতক্ষণে হয়তো পৌঁছেই যেতাম, কিন্তু গাড়িটা যেহেতু খুবই স্লোতে চলছে, তোমরা আমার হয়তো অ্যাকশন ক্যামেরায় দেখতে পাচ্ছ 30, 32, 35-এ গাড়ি চলছে। তো চলো একটু বড় কাছারি নিয়ে তোমাদের সঙ্গে কিছু মানে আলোচনা করি। যতটুকু জানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি কিছু ভুল ত্রুটি থাকে সেটা তোমরা আমাকে সংশোধন করে দিও। এই বড় কাছারি নাম কিন্তু মানে হওয়ার পিছনে অনেক কারণ আছে, তো সেই কারণটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। অ্যাকচুয়াল কিন্তু এই বড় কাছারি কিন্তু নামটা এখানকার মানুষদের দেয়া, এই মন্দিরের নাম অনুসারেই এখনই সব বড় কাছারি হয়েছে। কিন্তু এই বড় কাছারির নাম কিন্তু অ্যাকচুয়াল নাম হলো ঝিকুরবেড়িয়া, ঠিক আছে। ঝিকুরবেড়িয়া গ্রামে এটা অবস্থিত। তো ঝিকুরবেড়িয়া গ্রামে অবস্থিত এটা, তার আগে একটু মানে পুরোনো দিনের ইতিহাসে যদি যাই, অ্যাকচুয়াল এটা দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুর থানার
মানে আন্ডারে পড়ে বাঁকড়াহাট এবং তারই নিকটবর্তী গ্রাম হলো ঝিকুরবেড়িয়া। তো আজ থেকে অনেক বছর আগে এই গ্রামে কিন্তু মানে ঝিকুরবেড়িয়া গ্রামে কিন্তু অ্যাকচুয়াল বড় কাছারি তো এখনকার লোকের মুখে প্রচলিত হয়ে গেছে, বড় কাছারি মানে পুজো দিতে যায় বাবার ধাম বলে, কিন্তু বড় কাছারি নয় অ্যাকচুয়াল, এটা কিন্তু ঝিকুরবেড়িয়া। বাট ঝিকুরবেড়িয়া কেউ বললে চিনবে না চট করে। তো আজ থেকে যদি একটু অনেক বছর পুরনো, মানে এটা অ্যাকচুয়াল মিথই বলা যায়। তো এই গ্রামে ওই ঝিকুরবেড়িয়াতে একটা শ্মশান ছিল, এটা অরিজিনাল যে শ্মশান ছিল। তো ওই শ্মশানে নাকি প্রত্যেক দিন রাতে ভোলে বাবা মানে দেখা দিত। ওই শ্মশানে নাকি আসতো, তার যে সঙ্গভঙ্গ আছে তাদের নিয়ে বসে ওখানে ওনার যে মানে মানে ধূমপান সেবন বা যেগুলো হয় মানে সেগুলো উনি খেতেন। তো এই করতে করতে অনেকটা দিন কেটে যায় এবং সেখানকার মানুষরা সেটা দেখে এবং তারপর সেখানে ঠিক করে যে এখানে একটা ধাম তৈরি করবে বা মানে ঠাকুরের কোনো স্থান তৈরি করবে। তো সেই অনুযায়ী দক্ষিণ 24 পরগনার এই ঝিকুরবেড়িয়া গ্রামের পূর্ববর্তী নাম ছিল গোবিন্দপুর সুতানুটি। জানি না ভুল যদি হয় তোমরা একটু কারেকশান করে দিও। গোবিন্দপুর সুতানুটির জমিদার সুবর্ণ রায়চৌধুরী এই মানে জায়গাটাকে প্রতিস্থাপন করেন যে এখানে একটা মন্দির হবে। তো এই মন্দিরের নাম তখনও কিন্তু ঝিকুরবেড়িয়াই ছিল, তো নাম তখনও ঠিক হয়নি, কিন্তু প্রতিষ্ঠান হবে। তো তখন থেকেই কিন্তু এইখানের এরকম পুজো আর্চা হতো। বড় কাছারি নাম কিন্তু তখনও হয়নি, তো ওখানে মানুষজন আসতো, পুজো আর্চা দিত। তো তারপর আস্তে আস্তে 1978 সালে যখন এই বন্যাটা হয়, একটা ভয়াবহ বন্যা হয়েছিল। তো বন্যার সময় কি হয়, তোমার ওখানে যে অশ্বত্থ গাছটা ছিল, এই যে অশ্বত্থ গাছটা ছিল, যে এর আগে যে পুরনো অশ্বত্থ গাছটা সেটা বন্যার জলে নষ্ট হয়ে যায়। তখন উনি নতুন গাছ আর একটা প্রতিস্থাপন করেন এবং চারদিকে যে বেদিটা দেখতে পাচ্ছ তোমরা, এখন যারা বড় কাছে আসো তারা যে বেদিটা দেখতে পাও, তখন কিন্তু এই বেদিটা দিয়ে রাউন্ড করে দেওয়া হয়েছিল এবং তখন থেকেই সেই গ্রামের নাম হয়ে গেছে বড় কাছারি। ঝিকুরবেড়িয়াটা এখন বললে কেউ হয়তো চিনবে না, সেই জন্য এখন বড় কাছারি বলেই চলবে। কিন্তু বড় কাছারি নাম হবার আগেও এর নাম ছিল ভূতের কাছারি। কেন, এখানে ছিল নাকি একসময় বলা হতো ভূতেদের নাকি খুব উপদ্রব ছিল, মানে স্বর্গ থেকে নাকি মানে মানে মৃত্যুলোক থেকে বা স্বর্গ থেকে যাই হোক মানে দেবতারা বা ভূতেরা এসে এখানে নৃত্য করতো। তো এইগুলো জাস্ট ছোটো ছোটো মিথ এখানকার লোকেদের থেকেও শোনা। আমি এর আগেও একবার শুনেছি, বারে কখনও এটাকে নিয়ে কখনও মানে ব্লগ বা কিছু বানাইনি। আজকের মনে হলো যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এটা শেয়ার করার, তাই করলাম। বাট এখন কিন্তু তোমার ভূতের কাছারি বা ঝিকুরবেড়িয়া গ্রাম বললে কেউ চিনবে না। এখন এক কথায় সবাই যেটা চিনবে সেটা হলো বড় কাছারি। তো সত্যি কথা নামটা বড় কাছারি হয়েছে এই কারণেই। তো যদি কোনো ইনফরমেশানে খামতি থাকে বা ভুল থাকে তা প্লিজ তোমরা সেটা সংশোধন করে দিও। আমার যতটুকু জানা ছিল ততটুকু আমি তোমাদেরকে বলেছি। তো চলো, এখান থেকে তো পুজো টুজো দেবো, পুজো টুজো দিয়ে বাড়ি ফেরার আছে, ফেরার পথে আর কোনো ব্লগ করবো না। আর আজকের প্রচুর প্ল্যান আছে, সেই প্ল্যানগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে মানে শেয়ার করব। আর আমার প্ল্যানিং বা প্রোগ্রাম ওখানেই সব কিছু আসছে, ছোট্ট করেই হবে মানে ফ্যামিলির লোকজনদের নিয়ে। তো ওখানেই আজকে প্রোগ্রাম হবে। তো প্রোগ্রামে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। সকালবেলায় পরিচয় করাতে পারিনি বিকজ মানে আর মাথায় ছিল না, মানে কোনো কারণ নয়, মাথায় ছিল না। তাই সন্ধ্যেবেলায় সবাই আসছে, সবার সঙ্গেই পরিচয় করিয়ে দেবো। অ্যানিভার্সারি বোথ ফর মি, ঠিক আছে। আর এটা হলো পুরো আমার ফ্যামিলি, এক এক করে সবার সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। এটা হলো আমার মামা, এটা আমার শাশুড়ি মা, এটা হলো আমার ছোট মামি, ঠিক আছে। এদিকে আমার ভাইরা ভাই দাদা আছে, এটা তোমার বউ আছে, এটা আমার দিদি আছে, এটা হলো ঘন্টু, ঠিক আছে। এটা হলো মামির ছোট ছেলে। আর অনেকে আমায় জিজ্ঞাসা করেছিল আমার ব্লগে যে আমার মামা কোথায়, এই যে একদম, ঠিক আছে। এটা হলো আমার দাদার মা, দাদার মা, ওটা হলো আমার মাকে দেখেছি। সবাই আছে কিন্তু একজন আবার মিসিং। আমি বলেছি যে আমাদের বিয়ের সময়তেই মানে ফাইনালি একবারই সবাইকে মানে জোট করা গেছিল, কিন্তু আর করা যায়নি। সেটা আমার শ্বশুরমশাই এখন আমার মিসিং, সেটা দোকান নিয়ে আমার ব্যস্ত, সে এখন আসতে পারিনি। তো থ্যাংকস ফর দাদা দিদি, এই গিফটটা খুব সুন্দর ওরা ইয়ে করেছে। কেকটা তোমাদেরকে এবার দেখাই জাস্ট, এই হলো। তো চলো কেকটা কাটি। আর এই ফ্যামিলির সাথেই এই বছরটা কাটানো খুব সুন্দর। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো চলো হ্যাপি বার্থডে। ঠিক আছে, তালি জোরে তালি। হ্যাপি অ্যানিভার্সারি।
ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে। আরে তোমরা দুজন দুজন কি খাও না সবাইকে দিয়ে। হ্যাঁ লাভ নেই, ছোট করে কাট, এত বড় করে কেটেছি। থ্যাংক ইউ ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর সবাইকে বলছি ধন্যবাদ আমাকে মানে এরকম টাইম দেওয়ার জন্য। তোমার বাপিকে দাও।